প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি মোহাম্মদ মিজানুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজ, নারায়ণগঞ্জ। তো আজকে তোমাদের সাথে আলোচনা করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অংশীদারি ব্যবসার হিসাব। আমরা এই পর্বে আলোচনা করব সমন্বিত হিসাব, বা আমরা বলতে পারি যে পুনঃসমন্বয়। তো পুনঃসমন্বয়টা অঙ্কটা কি সেটা আমরা একটু জানি। পুনঃসমন্বয় হচ্ছে যে আমি সাধারণভাবে যে অঙ্কগুলো করি সেই অঙ্কে যদি কোনো ভুল পরিলক্ষিত হয়, পরবর্তীতে আমরা সেই ভুলকে আবার নতুন করে যে আইটেমগুলো বাদ পড়ে সেই আইটেমগুলো নিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে পুনঃসমন্বয়। আর পুনঃসমন্বয় অঙ্ক তুমি কীভাবে চিনবা? তো এখানে লেখাই থাকে যে সমন্বিত শব্দ বা পুনঃসমন্বয় এরকম থাকলে তুমি ধরে নিবা যে এটি পুনঃসমন্বয়ের অঙ্ক। আর আরও ধরার নিয়ম আছে, যেমন দেখবা যে মূলধনটা অবশ্যই দেওয়া থাকবে যে 31শে ডিসেম্বর, কারণ আমরা যে সাধারণ অঙ্কগুলো করেছিলাম সেখানে মূলধন ছিল 1 জানুয়ারি, মানে সেটা প্রারম্ভিক মূলধন ছিল, কিন্তু এখানে থাকবে সমাপনী মূলধন। তারপর আরেকটা ধরার নিয়ম হচ্ছে, দেখা যাবে এখানে যে পরে দেখা গেল যে এই কথাগুলো থাকবে, আরও দেখা গেল যে এই কথাগুলো দেখেও তুমি ধরতে পারবে যে এগুলা সমন্বিত হিসাবের অঙ্ক বা পুনঃসমন্বয়ের অঙ্ক। তো আমরা কোশ্চেনটা পড়ি এবার। লিয়া, আরমিন ও শিখা একটি অংশীদারি ব্যবসার 3জন অংশীদার। তারা ব্যবসায়ের মুনাফা যথাক্রমে 2/1 3/1 এবং 6/1 বন্টন করে নেয়। 2020 সালের 31 ডিসেম্বর তারিখে অংশীদারদের উত্তোলন, বেতন ও মুনাফা সমন্বয়ের পর তাদের মূলধন ছিল যথাক্রমে 50,000, 33,200 ও 26,400 টাকা। পরে দেখা গেল যে অংশীদারি চুক্তিপত্রে মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক 10% সুদ দেওয়ার ব্যবস্থা থাকলে হওয়া হিসাব হতে সম্পূর্ণ বাদ পড়ে গেছে। আরও দেখা গেল যে শিক্ষা ব্যবসা হতে 1100 টাকা মূল্যের পণ্য ব্যক্তিগত ব্যবহারের জন্য উত্তোলন করেছিল, তাও হিসাবভুক্ত হয়নি। অংশীদারদের বার্ষিক উত্তোলনের পরিমাণ ছিল 16,000 টাকা, 10,000 টাকা এবং 12,000 টাকা। লিয়া ও শিখার মাসিক বেতন যথাক্রমে 1,000 টাকা এবং 800 টাকা ডেবিট করার পর, কিন্তু মূলধন উত্তোলনের সুদ সমন্বয় করার পূর্বে ব্যবসায়ের লাভ 36,000 টাকায় উপনীত হয়েছিল। এ হচ্ছে আমাদের অঙ্ক। তো আমাদের অঙ্কে প্রথমে বলেছে মূলধনের সুদ নির্ণয় করো। তো আমরা যদি মূলধনের সুদ নির্ণয় করতে চাই এই অঙ্কে, তাহলে সবার আগে আমাকে প্রারম্ভিক মূলধন বের করতে হবে। তো প্রারম্ভিক মূলধন যদি আমরা বের করি, তাহলে দেখো এখানে আমাদের সমাপনী মূলধন ছিল 50,000, 33,200 এবং 26,400 টাকা। তাহলে আমরা এখানে লিখলাম প্রথমে সমাপনী মূলধন 50,000, 33,200 এবং 26,400। তো আমরা এখানে মনে রাখবো সহজ হিসাব যে সমাপনী মূলধনের সাথে আমরা উত্তোলন যোগ করব, বেতন থাকলে বেতন বিয়োগ করব, মুনাফার অংশ বিয়োগ করব। এই হচ্ছে আমাদের কাজ। সমাপনী মূলধনের সাথে কী করব? উত্তোলন যোগ করব, বেতন থাকলে বিয়োগ করব, আর বাদ মুনাফার অংশ কী করব? বিয়োগ করব। বিয়োগ করার পরে আমরা যেটা পাবো সেটি হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন। তারপরে আমাদের সুদ বের করতে হবে, কারণ মূলধনের উপর সবসময় আমরা প্রারম্ভিক মূলধনের উপরে সুদ বের করি। তাহলে আমরা কিন্তু সমাপনী মূলধন পেলাম 50,000, 33,200 এবং হচ্ছে 26,400 টাকা। এবার দেখো আমরা উত্তোলন কোথা থেকে পেলাম। দেখো এখানে বলা আছে যে বার্ষিক উত্তোলনের পরিমাণ ছিল 16,000, 10,000, 12,000। তাহলে আমরা উত্তোলন কী করলাম? যোগ করলাম 16,000, 10,000, 12,000। তো 50,000 থেকে 16,000 যদি যোগ করি আমাদের হয় 66,000। 33,200 আমরা যদি 10,000 টাকা যোগ করি তাহলে 43,200 এবং 26,400 যদি আমরা 12,000 যোগ করি তাহলে 38,400 টাকা। এবার দেখো বেতন কার কার আছে? দেখো লিয়া ও শিখার মাসিক বেতন 1,000 করে। তা লিয়ার মাসিক বেতন 1,000 করে, তাহলে 12 মাসে 12,000। আর শিখার বেতন হচ্ছে 800 টাকা করে মাসে, তাহলে 9,600 টাকা। তাহলে শুধু লিয়া, কিন্তু আরমিনের কিন্তু না, শিখা। তো লিয়ার বেতন আমরা দেখালাম 12,000 এবং শিখার বেতন দেখালাম 9,600, আর আরমিনের বেতন ছিল না, তো আমরা ব্লাঙ্ক দেখেছি। তাহলে এবার আমরা 66,000 থেকে যদি 12,000 বাদ দিই তাহলে 54,000, 43,200, 43,200 থাকবে। এখানে 38,400 থেকে আমরা যদি 9,600 বাদ দিই তাহলে 8,800 টাকা। এবার আমরা মুনাফার অংশ দেখব। তো মুনাফার অংশ খেয়াল করো, আমাদের টোটাল মুনাফা আছে 36,000। তো 36,000 টাকা আমরা অনুপাত হারে ভাগ করবো। দেখো এখানে 2/1, 3/1, 1/6। তাই প্রথমে আমাদের এখানে কাজ করতে হবে যে আমাদের এটার লসাগু করতে হবে। তো এর মূল কীভাবে করতে হবে একটু আমি দেখাই দিই। যেমন আমরা যদি 2, 3 এবং 6 লসাগু করি তাহলে আমাদের 6 আসে। ক্লিয়ার? তো 6 যদি আসে, আমরা 2 দিয়ে যদি 6কে ভাগ দিই তাহলে আসে 3, সোজা হিসাব। আর 3 দিয়ে যদি 6কে ভাগ দিই তাহলে আসে 2। তোমরা ডাইরেক্ট এমনি করে ফেলবা। 6 দিয়ে যদি 6কে ভাগ দেই
তাহলে আমরা এটাকে আরও বিস্তারিত করা যেত, কিন্তু আমরা এইভাবেই শর্ট করব। আমরা যে লসাগু হবে, তিনটার যে লসাগু হবে, যেমন 2, 3, 6 যে লসাগু হবে, সেই লসাগুকে আবার 2 দিয়ে ভাগ দিব, 2 দিয়ে যদি ভাগ দিয়ে 3 হয়, 3টা যদি 6কে 2 ভাগ দিয়ে 2 হয়, আর 6 দিয়ে যদি 6/1 হয়, তাহলে এটা হচ্ছে আমাদের অনুপাত। এই অনুপাতে আমরা 36,000 টাকা ভাগ করব। ক্লিয়ার? তো 36,000কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, 3 দিয়ে গুণ দেই, তাহলে আমাদের আস্তে আস্তে মুনাফার অংশ আসতেছে, ওর আসতে 36,000কে আমরা 6 দিয়ে ভাগ দিব, তাহলে আসবে কত? 6,000। তাহলে আমরা 3 দিয়ে গুণ দিব, 18,000 টাকা হইলো। আর আর্মিনের আসতে আছে 12,000, ওর আসতে 6,000। এবার আমরা মুনাফার অংশ 54,000 থেকে 18,000 বাদ দিলে 36,000, 43,200 থেকে 12,000 বাদ দিলে 31,200, 28,800 থেকে 6,000 টাকা বাদ দিলে 22,800। তাহলে এই যে টাকাটা বেরোলো 36,000, 31,200, 22,800, এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন। এই প্রারম্ভিক মূলধনের উপর আমাদেরকে মূলধনের সুদ বের করতে বলছে 10%। তাহলে আমরা 10% সুদ যদি 36,000 যদি করি, 3,600 টাকা। 31,200 উপর যদি 10% বের করি, তাহলে আমাদের বের হচ্ছে 3,120 টাকা। 22,800 টাকার উপর যদি আমরা বের করি 10%, তাহলে আমাদের 2,280 টাকা আমাদের মূলধনে সুদ বের হয়। ক্লিয়ার? তো আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে এই সিদ্ধান্তের সমন্বিত লাভ বা ক্ষতির অংশ নির্ণয় করতে হবে। আমাদের এখানে এই অংশটা তৈরি করার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে হিসাবগুলো বাদ পড়েছে, যে সমস্ত আইটেমগুলো আমরা অংশীদারি যখন লাভ লোকসান আবন্টন হিসাব করেছিলাম, যখন যে আইটেমগুলো বাদ পড়েছে, লাভ অংশীদারদের সমন্বিত লাভ বা ক্ষতির অংশ নির্ণয়ের সময় শুধু সেই সমস্ত আইটেম আসবে, আর কোনো আইটেম আসবে না। কোনো কিছু দেখার দরকার নাই, তুমি খালি খেয়াল করবা যে কোন আইটেমগুলো বাদ পড়ছে, যে আইটেমগুলো বাদ পড়বে সেই আইটেমগুলো আসবে। তাহলে আমাদের বাদ পড়ছে কিন্তু মূলধনের সুদ, উত্তোলনের সুদ, আর হচ্ছে পণ্য উত্তোলন। ক্লিয়ার? তো এবার আমরা লাভ লোকসান যে দেখো মূলধনের সুদ কিন্তু আমরা বের করেছিলাম 3600, এই জন্য বসাই দিলাম। আর্মিনের হচ্ছে 3120, আর হচ্ছে শিকার হচ্ছে 2280 টাকা, তাহলে আমাদের হয় 9,000 টাকা। আর উত্তোলনের সুদ বাদ পড়ছিল, তাহলে আমরা উত্তোলনের সুদ বের করবো কীভাবে? যে উত্তোলন কিন্তু করছিল 16,000, 16,000 পর 10% যদি করি, তাহলে আমাদের 1600 আসে। আমাদের 6 মাসে বের করতে হবে, কারণ উত্তোলনে যদি সুনির্দিষ্ট তারিখ না থাকে, সেক্ষেত্রে আমরা 6 মাসে বের করবো। তাহলে হচ্ছে 800, আর 10,000 হবে 500, আর 12,000 হচ্ছে 600। এই হচ্ছে আমাদের উত্তোলনের সুদ। এবার শিখা কিন্তু 1100 টাকার পণ্য উত্তোলন করেছিল, এই জন্য আমরা লিখবো শিক্ষা সম্মিলিত মূলধন হিসেবে পণ্য উত্তোলন নামে 1100 টাকা দেখাবো। এবার দেখো আমাদের এখানে টোটাল যোগফল কত? 9,000 টাকা। তাই 9,000 টাকা আমরা এখানে লিখলাম, এখানে লিখলাম। এই 9,000 থেকে 1900 এবং 1100 যদি বাদ দেয়, তাহলে আমাদের 6,000 টাকা বের হয়। এখন এই 6,000 টাকা হচ্ছে আমাদের সমন্বিত ক্ষতি। এই ক্ষতিটা আমরা লাভ যেভাবে যে অনুপাতে বন্টন করেছিলাম, আমরা ক্ষতি ঠিক সে অনুপাতেই বন্টন করব। তাহলে 6,000কে যদি আমরা 3:2:1 অনুপাতে বন্টন করি, তাহলে 6,000কে 6 দিয়ে ভাগ দিলে হবে 1,000, 3 দিয়ে যদি গুণ দিই, তাহলে আমাদের 3,000, ওর আসবে 2,000, ওর আসবে 1,000। তাহলে আমাদের সমন্বিত ক্ষতি কিন্তু বের হয়ে গেল। তাহলে সরি, আমরা এখানে লিয়া আর মিনু শিখা এখানে লিখে ফেলেছি লাভ লোকসান বন্টন হিসাব। এখানে আসলে হবে হচ্ছে সমন্বিত লাভ লোকসান বন্টন হিসাব। কি হবে? সমন্বিত কি হবে? সমন্বিত লাভ লোকসান বন্টন হিসাব। ক্লিয়ার? আমরা আশা করছি যে অংশটুকু বুঝতে পেরেছ। তাহলে এবার আমরা পরবর্তী অংশ কি বলেছে? অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব। তো অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব কি করতে হয়? আমরা যখন সাধারণ যে অঙ্ক করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে ডেবিট পাশে যেগুলো থাকে সেগুলো ক্রেডিট পাশে আসবে, ক্রেডিট পাশে যেগুলো থাকবে ডেবিট পাশে আসবে। সেম এখানেও সেই আইটেম, যে আইটেমগুলো আমাদের লাভ লোকসান আবন্টন সমন্বিত লাভ লোকসান বন্টন হিসেবে আসছে, এখানে সেগুলো আসবে, শুধু সাথে মূলধন আসবে। ক্লিয়ার? তো এখানে আমরা কি করব? প্রথমে লিখে ফেলবো যে 2020 ডিসেম্বর 31 ব্যালেন্স বিডি ওই 50,000, 33,200 এবং 27,000, ওই যে মূলধন, যে সমাপনী মূলধন ছিল, সেই মূলধনটা আমরা লিখেছি। আর মূলধনের সুদ কিন্তু ওখানে দেখো ডেবিট পাশে ছিল, তাহলে আমাদের এখানে কিন্তু ক্রেডিট পাশে আসবে। আমরা বসাইছি মূলধনের সুদ 3600, 3120, 2280 টাকা। ক্লিয়ার? এবার এখানে আমাদের উত্তোলনের সুদ ছিল ক্রেডিট পাশে, তাহলে আমাদের এখানে উত্তোলনের সুদ ডেবিট পাশে আসবে 800, 500, 600। তারপরে পণ্য উত্তোলন ছিল শিক্ষার, তো আমরা পণ্য উত্তোলন বসিয়েছি। সরি, এখানে একটু ভুল হয়ে গেছে, যে পণ্য উত্তোলন হবে শুধু, ঠিক আছে, এখানে হবে পণ্য উত্তোলন হবে এখানে, ওর পণ্য উত্তোলন নেই। এদিকে আসে না কেন? হ্যাঁ, তাহলে ওর সমন্বিত ক্ষতির অংশ ছিল 3,000 টাকা, আসলে ভুল হয়ে গেছে ওদিকে।
আর এখানে হবে হচ্ছে 2000, ওরও পণ্য উত্তোলন নেই, ওর হচ্ছে ব্লাঙ্ক। হ্যাঁ, ওর পণ্য উত্তোলন শুধু ছিল। এবার তাহলে আমাদের এই পণ্য উত্তোলন আমরা বসাইলাম যে লিয়ার ছিল না, আর্মিনও ছিল না, শিকার ছিল 1100 টাকা, আমরা 1100 টাকা বসাইলাম। এবার সম্মিলিত ক্ষতির অংশ ছিল লিয়ার 3000, আর্মিনও ছিল 2000 এবং ওর ছিল 1000 টাকা। ক্লিয়ার? বুঝতে পারছি? এরপরে আমরা কি করব, এখানে 50,000 3600 যোগ করি, 53,600, 33,200, 3120 টাকা যোগ করি, তাহলে 36,320 টাকা, 26,400 এবং 2280 যদি যোগ করি 28,680 টাকা হয়। এবার এই 53,600 টাকা এখানে বসাবো, এই পাশের আর্মিনেটটা এই পাশে বসাবো, ওরটাও এই পাশে বসাইলাম। এবার 53,600 থেকে যদি আমরা 800 এবং 3000 বাদ দিই, তাহলে আমাদের বের হয় 49,800 টাকা। তোমরা একটু যোগফলটা মিলাই নিও, অনেক সময় ভুল হয়ে যায় ক্যালকুলেশনে। তারপরে 36,320 টাকা থেকে আমরা 500 এবং 2000 টাকা বাদ দিব, তাহলে আমাদের বেরিয়ে 33,820 টাকা। আর 28,680 থেকে আমরা 600, 1100 এবং 1000 বাদ দিলে 25,980 টাকা হয়। আমরা ব্যালেন্স শিটে এই পাশে কেন লিখলাম, কারণ যেই পাশে কম হয় সেই পাশে আমরা ব্যালেন্স শিটে লিখি, ডিসেম্বর 31 তারিখে লিখলাম। এই টাকাটাই পরবর্তী সালের পরবর্তী মাসের 1 তারিখে যায়, জানুয়ারি 1 তারিখ থেকে ব্যালেন্স বিডি নামে সেই টাকাটা এখানে বসিয়ে দিব, তাহলে আমাদের হয়ে যাবে। তো খেয়াল রাখতে হবে যে আমরা অংশীদারদের এখানেও একটু ভুল হয়েছে, যে অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব হবে। ক্লিয়ার? তো অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব। ক্লিয়ার? তো এই আশা করি তোমরা অঙ্ক বুঝতে পারছো এবং বাসায় প্র্যাকটিস করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করছি। আল্লাহ হাফেজ।